আমার স্ত্রী রেহনা 2 দিন আগে আমাকে আর আমার 6 বছরের মেয়েকে ফেলে আমাদের পাশের বাসার উজ্জ্বলকে বিয়ে করে পালিয়ে গেছে। গ্রামে এই নিয়ে বিচার বসবে আগামী পরশু। দীর্ঘ 5 বছরের প্রবাস জীবন পার করে আজকে দেশে ফিরে যাচ্ছি, কিন্তু মনের ভিতর এক সমুদ্র হাহাকার। আমি সাইফুল ইসলাম সাহেব আজ থেকে 5 বছর আগে মালয়েশিয়ার পথে পাড়ি জামাই। চিন্তা ছিল এরকম যে 5-6 বছর যদি বিদেশের বুকে কাজ করি, আল্লাহর আশেষ রহমতে যা আয় করব তা দিয়ে আমাদের বাকি জীবন, আমার মেয়ে সাইমার জীবন খুব সুখেই পার হয়ে যাবে। মালয়েশিয়াতে আসার পর আল্লাহ যেন আমার রিজিকের দুয়ার খুলে দিয়েছিল। যেখানে দেশে থাকা অবস্থায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে 150 থেকে 200 টাকা আয় করতাম, সেখানে এই দেশে আসার পর গড়ে প্রতিদিন বাংলাদেশি 1000 থেকে 1500 টাকা আয় করতাম। প্রতি মাসে দেশে 40,000 টাকা পাঠাতাম। 10,000 টাকা দিয়ে সংসারের যাবতীয় খরচ আর 5,000 টাকা হাত খরচ করতে বলতাম। বাকি 25,000 টাকা প্রতি মাসে ব্যাংকে রাখতো আমার স্ত্রী রেহেনা। আমি সবাইকে চমকে দেওয়ার জন্য কাউকে বলিনি যে আমি 4 দিন পর বাড়িতে ফিরব। কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু চেয়েছিল। যেদিন কনফার্ম হলাম আর 4 দিন পর দেশে ফিরব, সেদিন আমাকে চমক দিল আমার স্ত্রী রেহেনা। আমার মা ফোন দিয়ে জানালো সে আমার স্ত্রী পাশের বাসার উজ্জ্বলের সাথে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার 2 দিন পর কোর্ট থেকে তালাকনামা আর একটা চিঠি এসেছে বাড়িতে। বাগেরহাট জেলার ছোট্ট একটা গ্রামে বাড়ি আমাদের। রেহেনার সাথে আমার বিয়েটা ছিল প্রেমের। আমার বাবা মা সহজে মেনে নিলেও রেহেনার বাবা মা এলাকার ধনী হওয়াতে আমাদের বিয়ের পর তিনি রেহেনার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। এমনকি ও বাড়ির কেউ আমাদের সাথে কোনোদিন দেখা করা কিংবা কথা বলার সাহস পেত না। অবশ্য এতে রেহানার কোনো আফসোস ছিল না। সে বলতো, সাহেব, জীবন একটাই, এক জীবনে ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকবো এটার মানে হয় না, তাই বাবা মাকে ছেড়ে দিতেও রাজি, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। এখন বুঝতে পারছি সে আমাকে আমার জন্য নিজের বাবা মাকে ছেড়ে দিতে পারে, সে যখন তখন আমাকেও ছেড়ে দিতে পারবে। আর সেটাই হলো আমার সাথে। আমার সোনার সংসার ছেড়ে চলে গেল, কিন্তু একবার কি আমার মিষ্টি মেয়েটার মুখের দিকে তাকায়নিও? নিজের গর্ভে যে মেয়েকে প্রায় 10 মাস রেখেছে তাকে ফেলে অন্যের হাত ধরে চলে গেল। তোমাকে অভিশাপ দেব না রেহেনা, কিন্তু একটা কথা মনে রেখো, মাথার উপর আছে বিশাল আকাশ, পায়ের নিচে জমিন। এই বিশাল আকাশ আর জমিনের মালিক কিন্তু সব দেখছে। তোমার করা অন্যায়ের শাস্তি সে তোমাকে দিবে। পাপ করো, পিছু ছাড়ো না। আজকের দিনটার অপেক্ষায় ছিলাম বিগত কয়েক বছর ধরে। কবে দেশে যাব, তারপর জমানো টাকা দিয়ে একটা বড়সড় কাপড়ের দোকান দেব। কিন্তু সেসব ভাবনা যেন মরুভূমির মধ্যে পানি খোঁজার করার সমান। সত্যি আমার জীবনটা আজকে তিক্ত মনে হচ্ছে। একটা কথা আছে, সুখে থাকতে ভূতে কুলায়। আমার স্ত্রীর অবস্থা ঠিক তাই। উজ্জ্বলের মতো লম্পটকে বিয়ে করা ওর জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। যাক, সে বিষয় এখন ভাবার সময় নেই। এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। ব্যাগ গোছা দিকে হঠাৎ নেকলেসটা হাতে পড়লো। মালয়েশিয়ায় প্রায় 15,000 টাকা দাম নিয়েছে, যেটা বাংলাদেশে টাকায় 3 লক্ষের একটু বেশি। হ্যাঁ, এটা আমার স্ত্রীর জন্য কিনেছি, কিন্তু এখন আর স্ত্রী নেই। যাই হোক, এখন তাড়াতাড়ি গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। পিঠে একটা ব্যাগ, হাতে একটা মানি ব্যাগ নিয়ে গ্রামের মাটিতে পা দিলাম। মনে হয় কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হয়েছে। গ্রামে পা দিয়ে চির জন্মভূমি চিরচেনা সেই মিষ্টি গন্ধটা মন ভরে উঠছে। মেটে রাস্তা হওয়াতে রাস্তার মাটি কিছুটা নরম হয়ে গেছে। পায়ের জুতো খুলে একটা পলিথিন ব্যাগে নিলাম। হেঁটে চলছি বাড়ির উদ্দেশ্যে। কিছু যেতে ছেলেবেলায় বন্ধু রাকিবের সাথে দেখা। বন্ধু, তোর বউটাকে তো উজ্জ্বল খেয়ে দিল। কি বলবো, কিছু বলার নেই আমার। আমার মুখে যেন কেউ তালা লাগিয়ে দিছে। রাকিবের দিকে তাকিয়ে ঠোঁটের 2 কোণে কিঞ্চিত প্রশস্ত করে একটা মৃদু হাসি দিলাম। আমাকে আর মাথা উঁচু করে চলার মানায় না, তাই মাথা নিচু করে রাকিবের সামনে থেকে বিদায় নিয়ে হাঁটতে লাগলাম পেছন থেকে। সাহেব আমার কথায় কষ্ট পাইলেও কিছু করার নেই দোষ। গ্রামের প্রত্যেকটা মানুষ এর থেকেও বাজে কথা শোনাবে তোকে রে। তোর মেয়েকে দেখলে সবাই কি বলে জানিস? 12 ভাতারির মেয়ে। গতকাল এই মেয়ে নিয়ে 2-1জনকে কে মেরেছিল। পরশু সন্ধ্যায় যে বিচার বসবে সেখানে আরও কথা উঠবে। যাই হোক, আগের কথাগুলো বলার জন্য দুঃখিত। তুই আমার ছোটোকালের বন্ধু, নিজের ভাইয়ের সমান। ইচ্ছে ছিল তোকে দেখলে বুকে জড়িয়ে ধরবো, কিন্তু তোকে কষ্ট দেওয়া লাগলো, কারণ সহ্য ক্ষমতা বাড়াতে হবে। রাকিবকে একটু বুকে জড়িয়ে ধরতে মনে আসছে, বলছিল আসলেই তো এর থেকে বাজে কথা শোনাতে লাগবে আমাকে। আবারও রাকিবের দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিয়ে বাড়ির পথে এগিয়ে যেতে লাগলাম।
ওই দেখ প্রথম বাতার যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটার সময় পাশের দোকান থেকে কেউ একজন বলে উঠল, 5 বছর আগে বিদেশে গিয়েছিলাম, তখন এখানে দোকান ছিল না। বেশ ভালোই মনে হচ্ছে। এই জায়গায় বিরাট এক গর্ত ছিল। এই পাড়ার সবাই এই গর্তের মধ্যে আবর্জনা ফেলতো। সময়ের বিবর্তনে আবর্জনা গর্ত এখন পরিণত হয়েছে চায়ের দোকান। অবশ্য এদের কথার ইঙ্গিত দেখে এটা এখন আমার কাছে আর চায়ের দোকান মনে হচ্ছে না। খালি চোখে দেখলে মনে হবে এটা চায়ের দোকানে কিছু মানুষ বসে আছে, কিন্তু অন্তরে দিয়ে দেখলে মনে হবে আবর্জনার স্তূপের উপর মানুষরূপী কিছু আবর্জনা বসে আছে, যাদের খেয়ে কাজ নাই, শুধু অন্যের মাথার উপর বাঁশ ভাঙানোর জন্য বসে থাকে। থামিয়ে দিয়ে যে কে কথাটা বলেছে বোঝার চেষ্টা করলাম। কণ্ঠ শুনে মনে হলো উত্তরপাড়ার রামিজ। এখনও মনে আছে আমি যখন দেশে ছিলাম, এই রামিজ পাশের বাড়ি একটা মেয়ের সাথে অসভ্যতামি করার জন্য গ্রামের বিচারে মাথার টাক ও চুলে পানি মাথায় টেনে দেওয়া হয়েছিল। এর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। জানি ও আমার হাসির অর্থ বুঝে গেছে, তাই মাথায় নিচু করে নিল। আর এতক্ষণ যারা হাসাহাসি করছিল তারা ভদ্র ছেলেদের মতো শান্ত হয়ে গেল। বাস্তবতা বড় অদ্ভুত। তুমি ঘোর অন্যায় করলেও নিজের দোষ চোখে পড়বে না, কিন্তু অন্যের ধুলো পরিমাণ ভুলকে তুমি পাহাড় সমান বড় করবে। যাই হোক, এখন এসব আবর্জনার সাথে কথা বলতে ইচ্ছে নেই, তাই নিজের বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িটা বাইরে থেকে দেখছি যেমন রেখে গেছি তেমনই আছে, তবে চালের টিনগুলো নতুন। সূর্যের আলো যখন টিনের উপর পড়ছে, নতুন টিনগুলো হীরের মতো চকচক করছে। বাড়ির ভিতরে প্রবেশ করতে পাড়া প্রতিবেশী কিছু মহিলা মায়ের পাশে বসে আছে, বাবার পাশে আশেপাশে কিছু চাচারা বসে আছে। আমার মেয়েটা ওর ফুপুর কাছে রয়েছে। প্রথম আমার মেয়েটা বাড়িতে ঢুকতে দেখে আব্বু বলে ফুপুর কোল থেকে নেমে দৌড়ে আমার কাছে চলে আসে। হাতের ব্যাগটা মাটিতে রেখে মেয়েকে কোলে তুলে নিলাম। 2 দিন মা পাশে নেই, তাই মেয়েটার মুখখানা একদম শুকনো লাগছে। আম্মু আমাকে ফেলে চলে গেছে, তুমিও কি চলে যাবে? মেয়ের কপালে একটা চুমু দিয়ে বলি, আব্বু এই যে এক প্রকার বিদেশ থেকে চলে এসেছে, আর এই পিচ্চি পরিটিকে ফেলে কোথাও যাবে না। মায়ের দিকে তাকিয়ে দেখলাম আঁচলে মুখ দিয়ে নিজের কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে। ছোট বোন সুমাইয়া এগিয়ে এসে, ভাইয়া কেমন আছিস তুই? বাড়ির সবাই জানে আমার মন খারাপ কিংবা কষ্ট লাগলে রক্ষিতা নিয়ে একটা মুচকি হাসি দেই। এখন তাই করলাম। বোন বলো, জানিস তুই ভালো নেই ভাইয়া, তবুও 5 বছর পর তোর সাথে দেখা হচ্ছে, তাই এই কথাটা বলতেই হয়। আবারও মুচকি হাসি দিলাম, তবে এবার চুপ না থেকে কিছু কথা বললাম। আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে রে বোন, আগামীতে ভালো রাখবে। ভাইয়া এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও বলছিস তুই ভালো থাকবি? বোনের কথা শুনে বরাবরের মতো আবারও মিষ্টি হাসি দিয়ে বললাম, আল্লাহ যা করেন তার বান্দার ভালোর জন্য করেন। আমি যদি আমার ধৈর্য হারিয়ে ফেলি তাহলে আমার ইমান দুর্বল হয়ে যাবে বোন, তাই সদা আল্লাহর কাছে শুকরগুজার করি। বোন আর কথা না বলে ব্যাগ দুটো নিয়ে চলে গেল। আমি মেয়েকে কোলে নিয়ে মায়ের কাছে গেলাম। মা তুমি কেমন আছো? মা আমার কথার উত্তর দিতে পারলো না, হু হু করে কেঁদে উঠল। এমন মা এমনভাবে কেঁদো না, এমনভাবে কাঁদার কিছু কি ঘটেছে আদৌ? তুই কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ মা, আমি ভালো আছি। এসব কি হয়ে গেল রে খোকা? যাকে মেয়ের মতো ভালোবাসতাম, যে আমাদের সাথে এত বড় বেইমানি করলো কীভাবে? মা এখন এসব আজেবাজে চিন্তা বাদ দাও। বাবার সাথে হালচালের কথা বলে মেয়ে সুমাইয়াকে কাছে নিয়ে নিজের ঘরে একটা ফ্রেশ হতে গেলাম। ড্রেসিং টেবিলের সামনে আমার, রেহেনা আর আমার মেয়ে সায়মার একটা ছবি আছে। মালয়েশিয়া যাওয়ার 2 দিন আগে তোলা ছবিটি। মেয়ের বয়স তখন 1 বছর। ছবি উঠতে হলে যে ক্যামেরার দিকে তাকাতে হয়, তখন সেই বুদ্ধি হয়নি। তবুও রেহেনার ইচ্ছে ছিল আমি চলে গেলে এই ছবিটা দেখবে আর মনে হবে সে আমি ওদের সাথেই আছি। আসলে কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। এটা কোনো দুঃস্বপ্ন কেন হচ্ছে না? ঘুমটা ভেঙে যাক, আমার সুন্দর দিনগুলো ফিরে আসে। কিন্তু আফসোস সেসবের কিছুই হলো না। একদিন পর গ্রামের বিচারের মজলিস বসে আছে। আমি, বাবা, রেহেনার বাবা, উজ্জ্বলের বাবা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা, এসব দেখে মজা মারতে আসা গ্রামের অন্য অন্য সাধারণ লোক। বিচার কার্য শুরু হলো। প্রথমে মোড়ল সাহেবের কথা, স্বামী যদি স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারে তাহলে সেই স্ত্রী স্বামীকে ছেড়ে দিতেই পারে। তাই আমার দৃষ্টিতে সৈফুল মিয়ার বউ অন্যের সাথে বিয়ে করে এটাকে আমি খুব একটা খারাপভাবে নিচ্ছি না। আমি বললাম, চাচা বলতে পারেন আমি কোনো দিন থেকে আমার স্ত্রীকে অভাবে রেখেছিলাম? সৈফুল মিয়া,
তুমি মোটামুটি শিক্ষিত ছিলে, আশা করি আমার মনের কথাটা বুঝতে পারছো। আমি টাকা পয়সা বা সম্পত্তির কথা বলিনি, একটা মেয়ের আরও কিছু চাহিদা আছে। সৈফুল মিয়া, চাচা বিদেশ যাওয়ার কথা সেই প্রথম আমাকে বলেছিল, আমি বলিনি। আমি বলেছিলাম মাঠের 1 বিঘা জমি আছে, ওটা বিক্রি করে ব্যবসা করি। কিন্তু সে আমাকে বলেছিল, না তুমি বাইরে যাও, সেখান থেকে অনেক টাকা আয় করবে, তারপর আমাদের ভবিষ্যৎ সুখের সংসার হবে। মোড়ল চাচা উজ্জ্বলের বাবাকে উদ্দেশ্য করে বলল, জমির ভাই তোমার কি মতামত? আমার কোনো মতামত নেই আফজাল ভাই, ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে, তাই তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ভূমিকা আছে, এতে আমার কথা বলার কিছুই নেই। আমার শ্বশুর জীবনে কোনো দিন আমার সাথে কথা বলেনি, এমনকি নিজের পরিবারের কাউকে কথা বলতে দেয়নি। কিন্তু আজকে সে আমার পক্ষ নিয়ে কথা বলবে আমি ভাবতেই পারিনি। উনি গলা খাকারে দিয়ে বলতে শুরু করলেন, মেয়েটাকে কোনোদিন চুল পরিমাণ কষ্ট দেয়নি, ছোট থেকে আদর নিয়ে বড় করে ছোটোখাটো দোষগুলি চোখে পড়তো না, পড়ার কথাও না। বাবা মা ছেলে মেয়ের ছোটোখাটো ভুল ত্রুটি খুব একটা বুঝতে পারে না, এটাই প্রকৃতির নিয়ম। আমাদের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। মেয়ের দোষ খুঁজে পেতাম না। যাই হোক, মেয়ে বড় হলো, নিজে হাতে বিয়ে দিব। কিন্তু চিন্তা করলাম, কিন্তু আমার সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। আমার মেয়েটা এই ছেলেকে বিয়ে করলো, আমাকে দেখিয়ে বললো আমার শ্বশুর। বাবা হিসেবে আমার একটু রাগ করা স্বাভাবিক কিনা, সেজন্য মেজামের সাথে কথা বলতাম না, কিন্তু মনে মনে খুশি হতাম যে আমার মেয়েটা সৈফুলের মতো সৎ একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করছে। আমার অবাধ্য হওয়ার জন্য মেজামের সাথে কথা না বলা, আবার ভালো ছেলের সাথে মেয়ের বিয়ে, এই নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে থাকতাম। কবে যে এমন করতে করতে 7টা বছর পার হয়ে গেছে বুঝতেই পারিনি। ভেবেছিলাম সৈফুল ফিরে এলে ধুমধামের সাথে জামাই বরণ করব আমার। কিন্তু আমার হতভাগী মেয়েটা এটা কি করলো, হিরে ফেলে কাচের টুকরো পিছে চলে গেল। এই বলে আমার শ্বশুর মাথা নিচু করে নিল। মাথা নিচু করাটাই স্বাভাবিক। মেয়ে যদি ভুল করে তার দায়ভার তো বাবা মাকে নিতে হবে। কিছুক্ষণ পর রেহেনার বাবা নিজের চেয়ার ছেড়ে আমার বাবার সামনে দাঁড়ালো। শরীফুল ভাই, আপনাকে বেয়াই বলে আর ডাকা হবে না। যখন রাগ মুছে মেয়ে জামাইকে নিয়ে ভালো থাকতে চাইলাম, আর এসব কি হয়ে গেল? অবশ্যই এর জন্য সব দোষ আমার। আমি মেয়ে তো কোনো দোষ ভালো চোখ করে চোখ দিয়ে দেখিনি। আমি আপনার সামনে দাঁড়িয়েছি, এখন আপনি আপনার পায়ের জুতো খুলে আমার মুখের উপর একের পর একটা আঘাত করতে থাকেন, যতক্ষণ ক্লান্ত হবেন না আমাকে আঘাত করবেন। বাবা ওনার হাত ধরে বলল, এ কী করছেন বিআই সাহেব? আপনি এখনও আমার বিআই আছেন, কারণ হলো আপনার নাতনি সায়মা। আমাদের সম্পর্ক একটা মজবুত বন্ধন হলো আমাদের নাতনি। বাবার কাছ থেকে আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে বললেন, আমাকে মাফ করে দিও বাবা, আমার মেয়েকে আমি সভ্য বানাতে পারিনি। আমি সেই মুচকি হাসি দিয়ে বললাম, দোষী আপনি না, দোষী হলাম আমি। আমার উচিত ছিল আপনার অনুমতি নিয়ে বিয়েটা করা, কিন্তু সেটা না করে ভালোবাসার কালো অন্ধকারে চলে গেছিলাম। তাই হয়তো আল্লাহ আমাকে এটা শাস্তি দিল। আমি এবার কোনো ভুল করিনি বাবা। আজকে দুপুরে আমি কোর্ট অফিসে গেছিলাম। সেখানে গিয়ে আমার সমস্ত সম্পত্তি আমি আমার নাতনির নামে লিখে দিছি। না, আমাদের করুণা করবেন না। আমি ওর বাবা, আল্লাহর রহমতে আমাকে যা দিয়েছেন তা দিয়ে আমার মেয়েকে বড় করব। উনি আমার হাত ধরে বলেছেন, এটা সায়মার হক বাবা, ওর প্রাপ্য ওকে দিয়েছি। এখানে করুণার কিছু করার নেই, যার অধিকার তাকে দিচ্ছি। এখানে আর কথা বলতে চাই না। তাছাড়া গ্রামে এই বিচার কিসের, এটাই আমার মাথায় আসছে না। যারা গেছে উম, এখন এখানে আলোচনা করলে ফিরে আসবে কি না? আর যদি ফিরেও আসে তাহলে কি আমি কি মেনে নিব? না, সেটাও কোনো দিন না। তাহলে গ্রামের লোকজন জড়ো করার মানে হলো গ্রামের বাকি সবাইকে চায়ের দোকানে কিংবা পাড়ার মহিলাদের পুকুরে একসাথে গোসল করতে গিয়ে মজার করার বস্তুর ব্যবস্থা করে দেওয়া। তাই গ্রামের মানুষজনে বিনোদন দেওয়ার উপকরণ বন্ধ করে সরাও, যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমার মেয়েটা এখনও আনিনি, কারণ কেউ না কেউ ওর মায়ের নামে খারাপ কথা বলতেই পারে, এটা মাথায় ছিল না। তখন ওর মায়ের নামে বলা কথাগুলো সারা জীবন ওর মনে গেঁথে থাকবে। রেহেনার সাথে এই গ্রামের অনেক স্মৃতি। সন্ধ্যার আগে চুপি চুপি দেখা করা, ওর জন্য বাজার থেকে ঝালমুড়ি কিংবা বাদাম কিনে নিয়ে যাওয়া, শীতের দিনে টাটকা রস জোগাড় করে কুয়াশার সকালে একসাথে খাওয়া, ভাবলেই বুক ফাটা এক দীর্ঘশ্বাস ছাড়া কিছুই করার নেই। কালকেই চলে যাব এই গ্রাম থেকে আমার মেয়েকে নিয়ে। বাবা মাকে দেখার জন্য সময় তো আছে। ঢাকায় গিয়ে নিজের একটা শক্তপোক্ত জায়গা পেলে ওদেরকে নিয়ে যাব পরদিন। বাসে বাগেরহাট থেকে খুলনায় আসলাম। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে ইজি বাইক নিয়ে খুলনা রেল স্টেশনের উদ্দেশ্যে চললাম। সকাল 8টা 40-এর ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। দৌলতপুর স্টেশনে ট্রেন 5 মিনিটের জন্য থামলো। আমাদের সিট ছিল বগির ঠিক মাঝখানে। আমাদের সামনে, আমাদের মুখোমুখি আরও একজোড়া সিট আছে, কেউ বসেনি ওগুলোতে। একটু পর
দুইজন সিটে এসে বসলো, একজন মহিলা একজন পুরুষ। অবশ্য পুরুষ না বলে যুবক ছেলেও বলে যথেষ্ট, কারণ মেয়েটার থেকে ছেলেটার বয়স 5 বছর কম। ভাবছেন এসব জানলাম কি করে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। সামনে দুজনের একজন আমার স্ত্রী, না স্ত্রী না, উনি তো স্ত্রী ছিলেন। একজন আমার সাবেক স্ত্রী আর অন্যজন তার নতুন স্বামী। আমার মেয়েটা হঠাৎ নিজের মাকে দেখে বলল, আম্মু তুমি চলে এসেছো, কিন্তু এই আঙ্কেলটার কাছে কেন আছো? আব্বুর পাশে বসো। মেয়েটার কথা শুনে রেহেনা কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। এদিক সেদিক তাকাতে লাগলো, যাতে করে আশেপাশের সিটের লোকজন বোঝাতে পারে মেয়েটা অন্য কাউকে ডাকছে। কিন্তু আমার মেয়েটার বয়স মাত্র 6 বছর, মায়ের জন্য ওর মায়া তো থাকবেই। তাই আবার বলল, আম্মু তুমি এদিক ওদিক তাকাচ্ছ কেন? আমি তো তোমাকেই ডাকছি। রিনা পাশ থেকে উজ্জ্বলকে বলে উঠল, তোমার আম্মু মরে গেছে। এটা তোর আম্মু না, এটা আমার বউ। ট্রেনের ভিতর রেহনার সাথে। ছি, ভাবতেই ঘৃণা লাগছে। আমি মানুষ চিনতে এত ভুল করলাম। স্বামী সন্তানের সামনে আমার স্ত্রীর সাথে ঢলাঢলি করছে, ন্যূনতম বিচারবোধ যেন তার ভিতরে নেই। মানলাম এখন আমি তার স্বামী নই, কিন্তু সন্তান। মেয়েটা কি ওর কাছে এতটাই পর হয়ে গেছে যে মেয়ের সামনে অন্যের সাথে মাখামাখি করছে? আম্মু তুমি এই খারাপ লোকের সাথে কেন বসে আছো? তুমি আমার সিটে এসে বসো, আমার আব্বুর পাশে, আর আমি তোমার কোলে বসবো। রেহেনা চরম বিরক্তি নিয়ে বলল, এই মেয়ে, কে তোর মা? বারবার মা মা করে যাচ্ছিস। মেয়েটার পর 6 বছর খুব একটা অবুঝ বলা চলে না। এখনকার যুগে 3 বছরের মেয়েরাও যথেষ্ট বুদ্ধি হয়। আমার মেয়ের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। মায়ের এরূপ আচরণে সাইমা নিজেকে সামনে নিয়ে বলল, সরি আন্টি, একদম চেহারা দেখতে একদম আমার মায়ের মতো, তাই হয়তো আপনাকে দেখে আমার মা মনে হয়েছে। আমাকে মাফ করে দিবেন। রেহনার দিকে তাকিয়ে দেখলাম মেয়ের কথায় তার যেন বিন্দুমাত্র আফসোস বা কষ্ট কাজ করছে না। বিরক্ত দৃষ্টি নিয়ে ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ভাবলেন দৃষ্টি। জানি মেয়ের কথা একটু না, বেশ খানিকটা বিরক্ত। এবার কিছু উচিত কথা বলে দরকার, তাই গলা ছেড়ে নিয়ে বললাম, রেহেনা সরি সরি, নাম ধরে ডাকার অধিকার তো আর নেই। আমার 5 বছরের প্রবাস জীবনে যত টাকা পাঠিয়েছে সেটা আমার হাতে তুলে দেওয়ার আপনার দায়িত্ব, তাই না? আমার কথার কোনো উত্তর দিল না। আমি এবার উজ্জ্বলকে উদ্দেশ্য করে বললাম, উজ্জ্বল তুমি আমার স্ত্রী, মানে তোমার বর্তমান স্ত্রী থেকে 4-5 বছর ছোট। সেই হিসেবে তুমি আমার অনেক ছোট। তাই একজন বড় ভাই হিসেবে বলছি, তোমার স্ত্রীকে বলো আমার উপার্জনের সমস্ত টাকা আমাকে ফিরিয়ে দিতে। এবার রেহানা যেন আমার বলা কথাটা গায়ে বেঁধে গেল। কেউ তোমার টাকা নেয়নি, ওকে? তাহলে আমার উপার্জন করা টাকাগুলো গেল কোথায়? সেটা আমি কিভাবে জানবো? আর হ্যাঁ, আমি কারো টাকা নিয়েছি এটা প্রমাণ কারো কাছে নেই। ওর বলা কথাগুলো শুনে মাথায় যেন আগুন উঠে গেল। রাগে বসে নিজের সেট থেকে উঠে ওর সামনে গিয়ে ঠাস করে একটা চড় দিলাম। উজ্জ্বল আমার কলার ধরতে ওকে মারতে লাগলাম। আমি যেন দিশেহারা হয়ে গেছি। মাথায় খুন চেপেছে। আমার সমস্ত সুখ, টাকা পয়সা, আমার ভালোবাসা সব এই মানুষটার জন্য হারিয়ে গেছে। আচ্ছা, অমানুষটা কি শুধু উজ্জ্বল? না না, ও একা কিভাবে হয়? ও যতটা অপরাধী তার সমান অপরাধী রেহেনা। ট্রেনে গার্ডে থাকা পুলিশ এসে আমাকে উজ্জ্বলকে থেকে আলাদা করলো। ছাড়ুন আমাকে, ওকে আজকে আমি খুন করব। আমার চোখের সমস্ত ঘুম কেড়ে নিয়ে আমাকেও শেষ করে দিয়েছে। আমার বলা কথার পাল্টা জবাব দিল উজ্জ্বল, দেখুন না, এই লোক আমার স্ত্রীকে নিয়ে আজে বাজে ইঙ্গিত করছিল, তাই প্রতিবাদ করাতে আমার উপর ঝাঁপিয়ে পড়ে, এমনকি আমার স্ত্রীর উপর হাত তুলছে। পুলিশ ভালোভাবে উজ্জ্বল আর রেহানার দিকে তাকালো, অনেকটা ভুরু কুচকে বলল, আপনার স্ত্রী মানে? উনি তো আপনার থেকে বেশি বয়সে মনে হচ্ছে। উজ্জ্বল কিছুটা ইতস্তত হয়ে আবার নিজেকে স্বাভাবিক করে বলল, এটাই তো ভালোবাসা, যেখানে ভালোবাসা আসে সেখানে বয়স কোনো বিষয় করে না। এই বলে রেহনাকে নিজের কাছে টেনে নিল। ও নিজেও নির্লজ্জর মতো করে আবার উজ্জ্বলের বুকে ধরে থাকলো। একজন মা মেয়ে সামনে এটা কিভাবে করছে, কিন্তু ওকে বলার অধিকার আমি হারিয়েছি। ওর কথা ভাবলে যেন সারা দেহে গুলি আসছে, এক্ষুনি যেন বমি হয়ে যাবে। পুলিশ আমার হাতে হাত করা পরিয়ে দিল, দিন দুপুরে পাবলিক প্লেসে অসভ্যমিত্তামি করছিস? তোদের মতো মানুষের জন্য দেশটা নষ্ট হয়ে গেছে। অফিসার শুধু অন্যের পাশের কথাটা শুনলেন, আমার তো কিছু বলার থাকতে পারে, তাই না? তাহলে আমাকে বলার সুযোগ দিচ্ছেন না কেন? একজন ছেলে বলছে তার স্ত্রীর সাথে বেয়াদব করছিলে, তাকে বাধা দেওয়ার তুই ওর উপর হাত তুলছিস, আবার নাকি স্ত্রীর উপর হাত তুলছিস, এর বেশি তো আর কিছু জানা নেই। মেয়েটা পুলিশের পা ধরে বলল, পুলিশ আঙ্কেল, আমার আব্বু কোনোদিন কিছু করেনি। ওই যে মহিলাটা ওই খারাপ লোকটার সাথে রয়েছেন, উনি আমার মা, আমার আব্বুর স্ত্রী। ওই খারাপ মহিলা আমার আব্বুকে তালাল দিয়ে ওই লোকটাকে বিয়ে করছে। পুলিশ যেন কিছুটা গোলকধাঁধায় পড়ে গেল। তারপর রেহেনাকে জিজ্ঞেস করলো, এই বাচ্চাটা যা বলছে সেগুলো সত্য? রেহেনা সম্পূর্ণ অস্বীকার করে জানিয়ে বলল, কেউ একজন আপনাকে বলে দিল যে সে আমার মেয়ে আর আপনি মেনে নেবেন?
কেউ একজন বলে দিল সে আমার স্বামী ছিল আর আপনি মেনে নেবেন? এদের কাউকে আমি চিনি না। আমার তো অভিযোগ দিয়েছি তারা আমাদের সাথে অসভ্য হতে পারে। বিশ্বাস না হলে বাকিটা আশেপাশের সিটের লোকজনের কাছে শুনুন। জানি আশেপাশের লোকজন রেহেনার কথার সাথে তাল মিলবে। যদি তারা কিছু শোনেনি তবুও তারা আমাকে আরও দোষী মানবে। কেউ পারলে দুই এক লাইন বেশি জুড়ে দিবে। মানুষ বড়ই অদ্ভুত প্রাণী। চোখে দেখা জিনিসের থেকে কানে শোনা বা মানুষের মুখের কথা নিয়ে বেশি ভাবে। আমাকে আর মেয়েকে ট্রেনের ওই বগি থেকে পুলিশ তাদের কাছে নিয়ে গেল। উদ্দেশ্য ঢাকা থেকে নেমে আমাকে জেলে দেওয়া। রেহেনা সামনে থেকে যাওয়ার সময় বলেছিলাম, এই পৃথিবীর মালিক যিনি, বিচার করবেন তিনি। তার চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা একটা পিঁপড়ারও নেই। আর তুমি তো মানুষ। আজকে যেই মেয়েকে তুমি অস্বীকার করলে, একদিন সেই মেয়েকে পাওয়ার জন্য তুমি মাথা ঠুকরে মরবে। তবু সেদিন তুমি মেয়েকে পাবে না, কারণ জন্ম দিলে মা হওয়া যায় না। মা এমন একটা শব্দ যেটা জন্ম দেওয়ার সাথে সম্পর্ক যুক্ত না। একজন জন্ম দিলে মা হতে পারে না, আবার আরেকজন জন্ম না দিয়ে মা হয়। তুমি প্রথম ক্যাটাগরিতে পড়ো, জন্ম দিয়েও মা হতে পারেনি। আজ থেকে ভালোবাসা, মা এই শব্দগুলো শুনলে কিছু একটা শ্রবণকটু শোনাবে। কারণ একজন মা তার স্বামীকে অস্বীকার করতে পারে না, কিন্তু নিজের সন্তানকে না। আবার রেহেনা আজকে সেটাই করে দেখালো। ঢাকায় যাওয়ার পর আমাকে আর সাইমাকে থানায় নিয়ে যাওয়া হয়। কয়েকদিন পর আমাকে থানায় কারাগার থেকে বড় জেলে চালান করে হয়। আর মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিবে পুলিশ নিজ দায়িত্বে। ততদিন আমার মেয়েকে ওরাই দেখাশোনা করবে। কারাঘরে বসে আছি, মেয়ে বাইরে একটা চেয়ারে বসে আছে মাথা নিচু করে। একটা 6 বছরের মেয়ে বাবা মাকে নিয়ে কত কিছুই না দেখতে হচ্ছে। কিছুক্ষণ পরে 25-26 বছর বয়সী মেয়ে থানার ভিতর প্রবেশ করলো। মুখটা ভালো করে দেখে নিল। আমি নিজেকে উল্টে দিকে ফিরিয়ে দিলাম, কোনোভাবে আমাকে যেন চিনতে না পারে। কিছুক্ষণ পর সৈয়ব নাম ধরে ডাক দিল। আমি অনিচ্ছা সত্ত্বেও তার দিকে তাকালাম। এ কি সৈয়ব, তুমি জেলে কেন? কি করছো তুমি? হঠাৎ করে মালয়েশিয়া থেকে উধাও হয়ে গেলে। আজকে দেশে এসে তোমাকে জেলে দেখছি। রিয়াকে কিছু বলতে ইচ্ছে করছে না। আমি চাই না আমার ব্যথার ভাগ কাউকে দিতে। সত্য জানলে ও আমাকে বিয়ে করতে চাইবে, যেটা আমি কোনোদিন চাই না। তার কথা কাটানোর জন্য বললাম, ট্রেনে আসার সময় মারপিট করেছিলাম কিছু লোকজনের সাথে। আমি এটা মানি না শোয়েব, তুমি কি আর মারপিট করবে? এটা কোনোদিন বিশ্বাস করবো না। একজন অফিসার রিয়ার হাতে একটা ফাইল দিয়ে বলল, এই নিন ম্যাডাম আপনার ফাইল, আমরা সব ভেরিফিকেশন করে দিছি। আপনি কালকে থেকে আপনার অফিসে শুরু করতে পারবেন। আর হ্যাঁ, এই লোকটাকে কি আপনি চেনেন? হ্যাঁ, উনি আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? কিন্তু ও তো আপনার থেকে বয়সে। ফ্রেন্ড হওয়ার জন্য বয়স লাগে বুঝি? এখন বলুন ওকে কেন অ্যারেস্ট করছেন? যদি ও আমাকে বলেছে একটা ঘটনা যেটা আমি বিশ্বাস করিনি। ম্যাডাম, আপনার বন্ধু ট্রেনের ভিতর অন্য স্ত্রীর সাথে অসম্ভবন্দেমি করছে। শুধু তাই নয়, ছেলেটার সাথে হাতাহাতি করছে। রিয়া বেশ অবাক হলো। আমার মুখের দিকে ভালোভাবে তাকিয়ে দেখার চেষ্টা করলো এই কাজ আমি করেছি কিনা। মুখে কি কিছু লেখা থাকে নাকি যে সে সব বুঝতে পারে? সাহেব, অফিসার যা বলছে তা কি সত্যি? চেয়ার থেকে আমার মেয়েটা উঠে এসে রিয়ার হাত ধরে, আন্টি আপনি একটু আমাদের সাহায্য করেন। আমার আব্বু কারোর সাথে বেয়াদবি করেনি। কে তুমি মামুনি? আমি বললাম, আমার মেয়ে। রিয়া আবার শ্যামাকে কোলে তুলে নিয়ে সারা মুখে চুমু খেতে লাগলো। এরপর সমস্ত মুখে হাত বুলিয়ে দেখছে। যাই না কেন মুখে হাত বলেছে। রিয়া শাইমাকে কোলে নিয়ে বলল, সাহেব তোমার মেয়েটা একদম তোমার মতো দেখতে। এমন একটা মিষ্টি মেয়েকে মা হওয়ার ভাগ্যের বিষয়। মনে মনে আমার হা হা, তোমার কাছে ভাগ্যের বিষয়, কিন্তু ওকে যে জন্ম দিয়েছে সে নিজেই ওকে ফেলে চলে গেছে। সাহেব তুমি কিছু বলছো না যে? সাইমা বলল, আমি বলছি আন্টি। আমি সাইমাকে কড়া গলায় বললাম, তুমি কিছু বলবে না? আমার কড়া কথা শুনে সাইমা চুপ হয়ে গেল। বাচ্চা মেয়ে, যেটা সত্য সেটাই বলতে চায়, কিন্তু ওর সত্য বলাটা যে ওর গর্ভধারিণীকে খারাপ চরিত্র বানিয়ে দেবে, তাই চুপ থাকাটাই শ্রেয়। রিয়া সাইমাকে বকা দেওয়াটা ভালোভাবে নিল না। শোয়েব, এতটুকু মেয়েকে কেন বকা দিচ্ছ তুমি? রিয়াকে কীভাবে বোঝাই আমি? রিয়া সাইমাকে কোলে নিয়ে বাইরের দিকে গেল। এর মানে আমি ভালোই জানি সাইমা ওকে সব সত্য বলে দিবে, নিজের মায়ের ক্যারেক্টার সার্টিফিকেট দেবে। কিছুক্ষণ পর রিয়া আর সাইমা ফিরে এলো। রিয়ার চোখ দুটো ভেজা ভেজা। হয়তো একজন মায়ের তার সন্তান ফেলে যাওয়ার কথাটা শুনে কেঁদেছে। সন্তানের সামনে মায়ের অন্যের সাথে ঢড়াঢড়ির কথা শুনে কেঁদেছে। সাইমা 6 বছর বয়স, সব বিষয়ে খুব সহজেই ওকে বলতে পারবো জানি। তবুও জিজ্ঞাসা করলাম, রিয়া তোমার চোখে পানি কেন? তুমি কি দেখছো? রিয়া পার্স থেকে টিস্যু পেপার বের করে ভালোভাবে চোখ মুছে নিল। না, আমি কাঁদছি না সাহেব। তোমার সাথে এত কিছু ঘটে গেল আর তুমি ফোন দিয়ে আমাকে জানালে না। আমি মুচকে হাসি দিয়ে বললাম, আহা,
কি বলবো? আমার বউ অন্যের সাথে পালিয়ে গেছে এটাই বলবো? প্লিজ সোয়েব, তুমি এই হাসিটা দেবে না। তোমার এই হাসিটা আমার মনে হাহাকার সৃষ্টি করে। এত ধৈর্যশীল না হলেও পারো সোয়েব। আমি আবারও মুচকি হাসি দিয়ে বললাম, উপরে যিনি আছেন তিনি ধৈর্যশীল মানুষ পছন্দ করেন। আর ভালোবাসা তোমার সব জ্ঞানী কথা পরে শুনবো। এখন চলো। রিয়া এমনভাবে বলছে যেন থানাটা ওর। ও কথা বলার জন্য অফিসারের রুমে নিয়ে গেল সাইমাকে। কিছুক্ষণ পর অফিসের সহ আমার সেলের সামনে আসলো। সেলের দরজা খুলে দেওয়া হলো। অফিসের রিয়া সাইমাকে আগে যেতে বলে আমরা সাথে সাথে বাইরে যেতে লাগলাম। আমার ঘাড়ে হাত দিয়ে বলল, আমি দুঃখিত মিস্টার সাইফুল। ম্যাডামের কাছে আপনার মেয়ের কাছে সব কিছু শুনলাম। এমন কিছু আপনার জীবনে ঘটেছে ভাবলে সারা শরীর পশম কাটা হয়ে যায়। কি অদ্ভুত জীবন! যার জন্য দেশের বাইরে গেলেন সে আপনাকে ছেড়ে চলে গেল। তবে সৃষ্টিকর্তার বিচার অনন্য। যেখানে মানুষ ক্ষমতার শেষ, সেখান থেকে ওনার ক্ষমতা শুরু, যার কোনো শেষ নেই। তিনি সব কিছুর বিচার করবেন। আপনার সামনের দিন আরও ভালো হবে ইনশাআল্লাহ। থানা থেকে বিদায় নিয়ে রিয়ার গাড়িতে উঠে পড়লাম। আপনারা ভাবছেন কেন রিয়ার গাড়িতে উঠে পড়লাম? আসলে আমি আমার মেয়েকে নিয়ে আমার আলাদা একটা পৃথিবী গড়তে চাই, কিন্তু অন্য কেউ আপনার মতামতের ভাগ চাইতে পারে না। এমন মানুষ যাদের কাছে আপনি ফিরিয়ে দিতে পারবেন না। রিয়াও তেমন একজন মানুষ। রিয়ার পরিচয় তো দেওয়া হয়নি। রিয়া আহমেদ, বিখ্যাত বিজনেসম্যান রাইসুল আহমেদের একমাত্র মেয়ে। তার সাথে পরিচয় হয়েছিল মালয়েশিয়াতে। ওখানে পড়াশোনা করতে যায়। তারপর তার সাথে আমার পরিচয় হয়। কিছুদিন পর হুট করে ও আমাকে বলে সে আমাকে ভালোবাসে। আমি ওকে সব কিছু বলি যে আমার স্ত্রী সন্তান আছে। তারপর থেকে আর কোনোদিন নিজের ভালোবাসার কথা বলেনি। তবে একজন ভালো বন্ধু হয়ে যায়। যদিও আমি বন্ধুত্ব করতে চাইনি, ওই যে মেয়েদের ইমোশনাল ব্ল্যাকমেল, তাই ওর সাথে বন্ধুত্ব। ওর পড়াশোনা শেষ হয়েছে হয়তো, তাই দেশে চলে এসেছে। আমাদের জায়গা হয় রিয়ার বাসাতে। ওর বাবা একজন অমায়িক লোক ছিল। ভেবেছিলাম কোটিপতির লোক, অহংকারী হবে। কিন্তু আমার সব ভাবনা ঠিক উল্টো হলো। রিয়ার ঠিক তার মতো। না আছে অহংকার, না আছে গাম্ভীর্য। আসলে একটা চরম সত্য, বাবা মা যেমন বানাবে সন্তান ঠিক তেমনই হবে। কোনো বাবা মা যদি সন্তানের সামনে ভিক্ষুককে অবহেলা করে, তবে কোনোদিন সে সন্তান ভিক্ষুককে ভালো চোখে দেখবে না। এটাই প্রাকৃতিক নিয়ম। রাইসুল আঙ্কেল যেমন, তার মেয়েও ঠিক তেমন। আর আমার স্ত্রী রেহনা, যার বাবার আদরের কন্যা, যার ভুল কাজ তার বাবার চোখে পড়েনি। কিন্তু জামাই রেখে অন্যের সাথে পালিয়ে যাওয়ার সময় উনি ঠিক বুঝতে পেরেছেন। তবে এই বুঝতে পারার মূল্য কতটুকু। রিয়ার বাবা বিজনেস লিভার ম্যানেজমেন্টের প্রধান করা হয় আমাকে। যদিও এটা আমার যোগ্যতা অনুযায়ী বেশ ভালো চাকরি। রিয়া তো আরও বড় পদ নিতে চেয়েছিল। কিন্তু আঙ্কেল বলল, এখান থেকেই শুরু করি। তারপর আস্তে, আস্তে শিখে বড় পদ দিব। ৩ বছর পর। ৩ বছর পর অনেক পাল্টে গেছি আমি। একজন বিদেশী কাজ করা সামান্য কর্মচারী থেকে বড় একটা কোম্পানির ম্যানেজার হয়ে গেছি। সব কিছুর জন্য সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ। মেয়েটা এবার ক্লাস 4 এ উঠল। সায়মা এখন আমাকে ছাড়া রিয়াকে যেন বেশি চেনে। রিয়া নিজে স্কুলে দিয়ে আসে, আবার ক্লাস শেষ করে নিয়েও আসেন। বিকালে দুজনে ঘুরতে যাই। সায়মা সব কিছু যেন রিয়াময়। এগুলো মায়ের কাজ। হ্যাঁ, মা। রিয়া এখন সায়মার মা হয়ে গেছে। আমি নিজেও জানি না সায়মা যেন কবে থেকে রিয়াকে মা বলে রেখে। যদিও আমি বারণ করেছি, কিন্তু রিয়া মা না বলা বারণ ফেলে নিজের পাওয়ার দেখিয়ে সায়মা মা হয়ে গেছে। বাবা মা ঢাকায় নিয়ে চলে এসেছে। বোনকে একজন কলেজ প্রফেসরের সাথে বিয়ে দিছি। সাইফুলের জীবনের সফলতা যেখানে একের পর এক আসতে চলছে, হঠাৎ একটা দমকা হাওয়া চলে আসলো। আমার ঠিকানায় একটা চিঠি আসে, হাইকোর্ট থেকে লেখা। সেখানে লেখা আছে, এতদ দ্বারা সাইফুল ইসলামকে জানানো যাইতেছে আপনার সাবেক স্ত্রী আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যে আপনি আপনাদের মেয়েকে নিজের কাছে জোর করে রেখে দিয়েছেন। তাই আগামী 25 তারিখ কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠির পরে সারা দেহ ঘামতে লাগলো। আমার মেয়েকে তাহলে আমার কাছ থেকে কেড়ে নিবে না? কীভাবে থাকবো? 9 বছরের মেয়ে আমার। মা যতই দোষ করুক, একবার হাত বাড়ালে তার কাছে চলে যাবে। আমার সায়মা যদি আমাকে ছেড়ে চলে যায়, বাবা ভালোবাসা ফেলে ওর মায়ের কাছে চলে যায়। কোর্টে জজ, সায়মা মামনি তুমি কার সাথে থাকতে চাও? সায়মা, আমি মায়ের সাথে থাকবো। জানতাম এমন কিছু হবে। মেয়ে আমার কাছে থাকতে চাইবে, এটাই নিয়ম। আমার জীবনে হাহাকার আরও এক ধাপ এগিয়ে এলো। রেহেনা মুখ খুশিতে ভরে উঠল। আসলে কি দুনিয়ার বুকে সুখ নামক জিনিসটা আমি আর পাবো না? আল্লাহকে সারা জীবন আমার পরীক্ষা নিয়ে যাবে, পাশ কি কোনো দিন করবো না? রেহেনা হাসি মুখে মেয়ের সামনে গিয়ে বলল, আমি জানতাম তুই আমাকে ছাড়া থাকতে পারবি না। আয় শোনা, আমার কাছে আয়। কিন্তু রেহেনার কথা শুনে সায়মার ভিতরে এক বিন্দু পরিবর্তন দেখা গেল না। রেহেনা বলল, আয় আমার কাছে। এবার সায়মা মুখ খুলল, আপনি কে?
জজ বললেন, উনি তো তোমার মা, যার কাছে এখন তুমি থাকতেছ। না, উনি আমার মা না। আমার মা ওই যে আমার বাবার পাশে বসে আছেন। রিয়া দিকে চোখ পড়তে দেখলো ছলছল চোখে পানিগুলি গাল বেয়ে নিচে পড়ছে। কষ্টের পর সুখের অনুভূতিগুলো এমন। রিয়া ভেবেছিল সে সাইমা ওর আসল মায়ের কাছে চলে যাবে, তবে রিয়ার ভাবনা ভুল ছিল। রিয়া নিজেই যে আমার মেয়েটার আসল মা হয়ে উঠছে। সাইমার কথা শুনে রেহেনা যেন আকাশ থেকে পড়লো। তুই কি বলছিস সোনা? তুই আমার কাছে না থেকে অন্য একজনের সাথে থাকবি? আমাকে ছাড়া থাকতে তোর কষ্ট হবে না? এবার আমি দাঁড়িয়ে চিৎকার করে বললাম, না, ওর কষ্ট হবে না। ওর কষ্ট তো সেদিনে হয়েছিল, যেদিন ওর জন্মদাত্রী ওকে ফেলে অন্যের সাথে পালিয়ে গেছিলে। আজ তো ওর মাকে পেয়েছে, সবাইকে জানিয়ে দিয়েছে কে ওর মা। তাহলে কেন ওর কষ্ট হবে? আমি সব কিছু খোঁজ নিয়েছি। নিজের বাচ্চার জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে এখন আমার মেয়েটাকে কেড়ে নিয়ে এসেছে, তাই না? কিন্তু আল্লাহর বিচার তা দেখেই ফেললো। এর থেকে বড় কিছু অপেক্ষা করছে তোমার জন্য। কোর্টের কাজ শেষ করে আমি, রিহা, সাইমা সহ আমরা সবাই চলে আসি নিজেদের বাসায়। আর বাসায় আসার পর রিয়া বলে, সাহেব তুমি মেয়েকে নিয়ে বাইরে চলে যাও। বাইরে যাবো মানে? কোথায় যাব? মরিশাসে আমাদের যে অফিস আছে, তুমি আর সাইমা ওখানে থাকবে। তা হয় না, সাইমা তোমাকে ছাড়া থাকতে পারবে না। নিজের মাকে ছাড়া যে থাকতে পারে, সে আমাকে ছাড়াও থাকতে পারে। সাহেব, ওকে নিয়ে তুমি চলে যাও। আমি তো মাসে মাসে যাবো ওখানে। না, যাব না। তুমি ওর নিজের মা, ওকে জন্ম দিলে মা হওয়া যায় না। কাল কোর্টে তো সব দেখলে, বাকিটা বোঝানোর দরকার তো নেই। সেজন্য বলছি ওকে নিয়ে যাও। আমি দরকার হলে ঘন ঘন যাব। তবুও তোমার কাছে থাকলেই তো আমার কাছেই থাকা। বুঝলাম, কিন্তু এভাবে কতদিন? এবার তো বিয়েটা করে নাও রিয়া, তুমি রাজি থাকলে। ধ্যাত, বারবার ওই এক কথা। আমি আর কাউকে নিজের সাথে জড়াবো না। তুমি নিজের জীবন গড়ে নাও। তোমার মন পাল্টানোর দায়িত্ব আমার। এখন এসব কথা থাক, আমি কালকে তোমাদের ভিসা অ্যাপ্লাই করবো। 7 দিন পর মরিশাসের উদ্দেশ্যে রওনা দিই। 1 বছর পরে একদিন অফিস থেকে ফিরছিলাম, হঠাৎ ফোন বেজে উঠলো। রিসিভ করতে, সাহেব আমাকে মাফ করে দাও, আমাকে তোমার কাছে নিয়ে যাও প্লিজ। কে আপনি? আমি রেহেনা। আমাকে মাফ করো। যাও, মাফ করে দিলাম। আমাকে কবে তোমার কাছে ফিরে নেবা? টাক বেলতলায় একবার যাই। তোমাকে মাফ করেছি শুধু, কিন্তু নিজের জীবনে জায়গা দিতে না। আমাকে নিয়ে যাও, নাহলে মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। কি হয়েছে তোমার? সেদিন কোর্ট কেস হারার পর থেকে উজ্জ্বলের আচরণ পাল্টাতে থাকে। ওর বাবা ওকে ত্যায্যপুত্র করে দেয় আর সব কিছু থেকে বঞ্চিত করে। এদিকে তোমার সব টাকাও শেষ হয়ে যায়। এরপর আমাকে দিয়ে জোর করে অন্যের সাথে। আজকে খুব কষ্টে তোমার নাম্বার জোগাড় করছি, আমাকে বাঁচাও। একদিকে বাবা মা মারা যাওয়ার পর আমার সমস্ত সম্পত্তি ভাইয়েরা মেরে দিয়েছে। আজকে আমি পাপের সর্বোচ্চ সাজা পেয়েছি। আর কি বাকি আছে? মৃত্যু। হ্যাঁ, মৃত্যু বাকি। আমি এতটা সৎ না যে আমার জীবনে দ্বিতীয়বার তোমাকে সুযোগ দেব। আমার জীবন আর কোনোদিনও তুমি আসবে না, কোনোদিনও না। তুমি বরং আত্মহত্যা করে নাও। তোমার মতো স্ত্রী স্বামীর জন্য কলঙ্ক, তোমার মতো মা সন্তানের জন্য কলঙ্ক, তোমার মতো প্রাণী দুনিয়ার জন্য কলঙ্ক। রাখছি আমি। কলটা কেটে দিলাম। আজকে আমি পাথর হয়ে গেছি। রেনা মরল কি বাঁচল কি দেখার সময় নেই আমার। আগামী বছর বাবা মা এখানে আনবো। তারপর থেকে এখানেই আজীবন সেটেল হবো। আজকে সৃষ্টিকর্তার প্রতি আর কোনো রাগ নেই। আগেও ছিল না যদিও, তবে কৃতজ্ঞতা বেড়েই চলছে। 14 বছর পর সাইমা পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে ফিরছে। আমি, মা, বাবা আর রিয়া আনতে যাচ্ছি এয়ারপোর্টে। আমাদের মাথায় একটা কথা নিশ্চয় ঘুরছে যে রিয়া হয়তো অন্য কোথাও বা আমাকে বিয়ে করেছে। না, ও কাউকে বিয়ে করেনি, অন্য কোথাও বিয়ে করেনি। আর ওর সাথে আমি করিনি। তবে মেয়ে মরিশাসে ফিরে আগে আমার আর রিয়ার বিয়ে দিবে। তার কথা শুনতে হবে, কিছু করার নেই। তবে হ্যাঁ, যে মেয়ে আমার জন্য জীবনে 20 বছর অপেক্ষা করতে পারে, তাকে আর ফিরিয়ে দেওয়া যায় না। অন্তত বুড়ো বয়সে গল্প করার মানুষ পাবো। আর কদিনই বাঁচবো। বয়স তো প্রায় 50 হয়ে গেল। আর রিয়াকে অপেক্ষা করবো না। আমি ওর ভালোবাসার কথা পরাজিত। ভাবছেন রেহেনা কেমন আছে? আসলে ওর খোঁজ নেওয়া হয়নি। সেদিন ওকে বলেছিলাম ও মরলেও কিছু যায় আসে না, বাঁচলেও। রিয়া অবশ্য ওর বিষয়ে আমি কিছু বলতে চেয়েছিল, আমি বলতে দিইনি। জানার খুব ইচ্ছে নেই ও কেমন আছে, মরুক বা বাঁচুক। ভালো থাকবো মেয়েকে নিয়ে, যে আমাকে সত্যিকারে ভালোবেসেছে, সেই রিয়াকে নিয়ে। সত্য ঘটনা অবলম্বনে সমাপ্ত। নারী বিষয়ক গল্প পরিণতি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।